ফরিদপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় বাসযাত্রী বাবা ছেলে সহ 7 জন নিহত, আহত 33 জন। অনিয়ন্ত্রিত গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। বাটাসহ কয়েকটি দোকানে লুটপাট ভাঙচুরে খুলনা, সিলেট, গাজীপুরে গ্রেফতার 49, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। গাজায় গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান। চট্টগ্রাম থেকে মিয়ানমারের পথে নৌবাহিনীর জাহাজ, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হলো ত্রাণ ও ওষুধ সহায়তা। এবং জাপানি অর্থনৈতিক অঞ্চলে 10,000 বর্গ মিটারের প্লট নিল সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড নিলর্ন, পরিদর্শনে গিয়ে চুক্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ফরিদপুরের সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন বাবা ছেলে সহ 7 জন, আহত হয়েছেন আরও 33 জন। নিহতদের মধ্যে 3 জন নারী ও 4 জন পুরুষ। বেলা 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোপালগঞ্জের মুকসেদপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাখুন্ডা এলাকায় পৌঁছলে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 7 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফরিদপুর ফায়ার সার্ভিস থেকে দ্রুত সংবাদ পেয়ে জুবাইদা করিম জুট মিলের সামনে বাখুন্ডায় লোকাল পরিবহন অ্যাক্সিডেন্ট সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহত লোক উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি এবং প্রাথমিক অবস্থায় আমরা 31 জন আহত পাইছি, মৃত পাইছি 5 জন, পুরুষ 3 জন, মহিলা 2 জন। আর শরীফ জুট মিল আছে, ওইখানে একটা বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কোতোয়ালি পুলিশ টিম ঘটনাস্থলে যায়, সাথে সাথে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর টিম এবং ফায়ার সার্ভিস সবাই ওখানে উপস্থিত হয়ে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। উদ্ধার কার্যক্রম করাকালে 5 জনের ডেড বডি আমরা হাসপাতালে প্রেরণ করি এবং ওখান থেকে প্রায় 30-35 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। গাজীপুর, খুলনা ও সিলেটে বাটা শোরুম সহ কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাটের ঘটনায় এ পর্যন্ত 49 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের বোর্ড বাজার থেকে 4 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বোর্ড বাজার এলাকায় ইসরায়েল বিরোধী মিছিল বের হয়। সে সময় একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এদিকে খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। সিলেটেও কেএফসি ও বাটার শোরুমে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় 14 জনকে আটক করে পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের ফুটেজ দেখে চিহ্নিত এবং দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদল সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় বক্তারা বলেন, মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে এমন বর্বরতার সাহস দেখিয়েছে ইসরায়েল। এ কারণে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান তারা। নাটোরে গণহত্যার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে রাজবাড়ী, লক্ষ্মীপুর, কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। এছাড়া জামালপুর, যশোর, সাভার, হিলি এবং হবিগঞ্জে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ জনগণ। ইসরায়েলি সন্ত্রাসী যে গণহত্যা নিজেদেরকে নিযুক্ত করেছে, এই গণহত্যা নিজেদেরকে বন্ধ করতে হবে। ইসরায়েলি পণ্য যাতে সম্পূর্ণরূপে বয়কট করা হয়।
এই কারণে বয়কট করা। ওদের কাছে আমরা যে পণ্যটা কিনবো 1 টাকা দিয়েই তো ওদেরকে লাভবান করতেছি। আমরা কোনোভাবেই চাই না এই পণ্য বাংলাদেশে চলুক। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং আগ্রাসনের প্রতিবাদে আকিজ ভেঞ্চার এবং মোজোর উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকালে রাজধানীর আকিজ ভেঞ্চার এবং গ্রুপের বিভিন্ন অফিস থেকে আলাদাভাবে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজায় চলমান সহিংসতা এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানান। গাজার অবস্থা শীঘ্রই শোধরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন ও র্যালি থেকে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। এতে আকিজ ভেঞ্চার ও মোজোর সকল কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ করে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 120 টন ত্রাণ এবং ওষুধ নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াঙ্গুন বন্দরের পথে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মঙ্গলবার সকাল 10:30টায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি। প্রধান উপদেষ্টার নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে জানিয়েছে নৌবাহিনী। গেল 28 মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত নিহত 3,500-এর বেশি, আহত আরও 5,500। জরুরি সহায়তা হিসেবে গেল 30 মার্চ উড়োজাহাজে করে সেনাবাহিনীর মাধ্যমে পাঠানো হয় ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু ও শুকনো খাবার। 1 এপ্রিল সেনা ও বিমান বাহিনীর 3টি বিমানে করে দ্বিতীয় দফায় পাঠানো হয় ত্রাণ সামগ্রী। সেই সাথে সেনাবাহিনীর নেতৃত্বে যায় 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসক দল। তৃতীয় ধাপে মঙ্গলবার সকালে 120 টন ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে 11 এপ্রিল জাহাজটি পৌঁছানোর কথা। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টন তাঁবু ও পরিধেয় বস্ত্র, 29 টন বিশুদ্ধ পানি, 4 টন হাইজিন কিট ও 1 টন ওষুধ। প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় সরকারের এই সহায়তা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা। সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। এই 120 টন ত্রাণ সামগ্রী ও ওষুধ সরবরাহ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও রেড ক্রিসেন্ট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন। সকালে ইকোনমিক জোন পরিদর্শনের সময় এ বিষয়ে তাৎক্ষণিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রামে বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই অর্থনৈতিক জোন নিয়ে আগ্রহী বেশ কিছু বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের 2,500 জাপানি ইজেড নামে পরিচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা আসেন সকাল 10টার দিকে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 36 জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী ঘুরে দেখেন এলাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ ও পরিবেশ নিয়ে বিদেশিদেরকে দেয়া নানা সুযোগ সুবিধা তুলে ধরেন জাপান অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ। এ সময় 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি সই করে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড নিলর্ন। বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও অবকাঠামো সুবিধা দেখে সন্তোষ জানান। বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতি সরকার যেন বাস্তবায়ন করে সে বিষয়ে তাগিদ তাদের। তো সবকিছু মিলে আপনাদের এই বিনিয়োগ করার জন্য, বিশেষ করে আমরা যারা এফডিআই নিয়ে কাজ করি, চমৎকার একটা এনভায়রনমেন্ট। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিসি লেভেলের স্থিতিশীলতা প্রচন্ড প্রয়োজন। এই যে এই সুযোগগুলো নেয় আমাদের বাংলাদেশের গ্রোথের জন্য, ফিউচার গ্রোথের জন্য উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। বিগত সরকারের আমলে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারান।
বর্তমানে ইপিজেডগুলোকে বিদেশি বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে জানালেন কর্মকর্তারা। যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইলফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং জাপানি ইজেডে বর্তমানে হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করছে সিঙ্গার বাংলাদেশ। তাদের কারখানায় রয়েছে তুরস্কের বিনিয়োগ। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হয় জেলেদের শাস্তি ঘোষণার জন্য নয়, সচেতনতা বাড়ানোর জন্য। তাই এই সপ্তাহে নদীতে জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এজন্য কারখানাতেও অভিযান পরিচালনা করা হবে। এই 1 সপ্তাহ জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং বিদেশে ইলিশ রপ্তানি সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ক্ষতিকর অবৈধ জাল বন্ধ করব। এটা আমাদের একটা বড় কাজ। আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান চালাচ্ছি এবং ক্ষতিকর জাল আমরা বন্ধ করার জন্য, এবং যেন যে জাল সুষ্ঠু জাল সেটাও যেন সরবরাহ করা যায় সেটা আমরা করছি। অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়। সকাল থেকে উপজেলার তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী এবং বারিকের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত 25টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, তেরোকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। অভিযোগ ওঠে বারিক গোষ্ঠী চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ জড়ায় তারা। এই ঘটনায় এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। 4 জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারি নাই। এ বিষয়ে তদন্ত চলতেছে, তদন্তক্রমে আমরা বিস্তারিত বলতে পারবো। ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার পাকা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহসভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে বিএনপি স্থানীয় কয়েকজন নেতা দাওয়াত খেতে গেলে তাদের উপর চড়াও হয় সুবিদ চেয়ারম্যানের লোকজন। এর জেরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন আব্দুল কাদের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ খরায় ক্ষতির মুখে মৌলভীবাজারের চা বাগানগুলোর উৎপাদন। অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে গাছের পাতাকুড়ি। সেচ দিয়ে চা গাছ রক্ষার চেষ্টা চালাচ্ছেন বাগানের শ্রমিকেরা। মৌসুমের শুরুতেই উৎপাদন কমেছে 15 থেকে 20%। দীর্ঘদিন ধরে খরার কবলে মৌলভীবাজারের চা বাগানগুলো। স্পষ্ট হয়ে উঠেছে অপর্যাপ্ত বৃষ্টির প্রভাব। গাছে গাছে দেখা যাচ্ছে মরা পাতা, শুকিয়ে যাওয়া কুড়ি। সকাল বিকেল দুবেলা নালার পানি তুলে সেচ দিয়ে গাছ রক্ষার চেষ্টা করছেন শ্রমিকরা। পানি পাইতে আসে না, সেজন্য রোদ বিষম, বৃষ্টিপাত হয় না, এর লাগেই চারাগুলা জ্বলে যাইতে আছে। চারাগুলো মরে যেতে আছে, মেশিন যেখানে লাগছে এখানে পানি দেওয়া হইতে আছে। সব জায়গায় সেচ দিয়ে গাছ বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয়। বাগানে মরক ঠেকাতে সরকারি সহায়তা চাইছেন বাগান মালিকরা। ক্ষতির সম্মুখীন চা বাগান লসের আছে। দেখুন, যে সরকারকে এগিয়ে আসেন এই ইরিগেশন আমদানির ব্যাপারে ভর্তুকি দেন, তাহলে হয়তো মালিকরা ইরিগেশন আমদানি করে চা বাগানকে একটা অর্থ থেকে রক্ষা করতে পারবে। চায়ের উৎপাদন নির্ভর করে পরিমিত রোদ ও বৃষ্টির উপর। পর্যাপ্ত বৃষ্টি না হয় এবার ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাপমাত্রা 32 ডিগ্রির উপর হলে কিছুটা হ্যাম্পার হয়, 37 ডিগ্রির উপর হলে মারাত্মকভাবে ব্যাহত হয়। 42 বা 43 ডিগ্রি সেলসিয়াস গেলে চা গাছগুলো উইল্টিং হয়, হলুদ হয়ে যায়, আস্তে আস্তে
গাছের অভ্যন্তরে অ্যাবসিসিক অ্যাসিড জমা হতে থাকে, গাছ তার নিজের খাদ্য নিজেই বাঁচার তাগিদে নিতে থাকে। মৌলভীবাজারে ছোট বড় ১২০টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের ৫৫% আসে এই জেলা থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার দেশ তীব্র তাপদাহের কবলে পড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, কিছু এলাকায় অতি তীব্র তাপদাহেরও শঙ্কা তাদের। এর মাঝে ঝড় বৃষ্টি হলেও অক্টোবর পর্যন্ত থাকবে গরমের তীব্রতা। আবহাওয়া বৃষ্টিপাতের ধরনে এমন পরিবর্তন বলছেন বিশেষজ্ঞরা। এবার উত্তরাঞ্চলের রাজশাহী, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় পারদ উঠবে ৪২ ডিগ্রিতে। এর বাইরে কিছু এলাকায় তা ছেড়ে যাবে ৪২ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষায় বৃষ্টিপাতের ধরনে এসেছে পরিবর্তন। এছাড়া অনাবৃষ্টির কারণে দিনে তীব্র হচ্ছে তাপমাত্রা। এবছরও মাঝামাঝি তাপমাত্রা ৪০ ডিগ্রি কাছাকাছি, মাঝে মাঝে বিশেষ করে উত্তর অঞ্চলের ৪২ ডিগ্রি তাপমাত্রাও চলে যেতে পারে। যে পরিমাণ জনবসতি এবং বেশি, এই কারণে আমাদের পক্ষান্তরে গ্লোবালি কম থাকলেও কিন্তু আমাদের তাপমাত্রা বেশি থাকবে নর্মাল থেকে। শীত শেষ হওয়ার পরপরই বগুড়া সহ উত্তরের অনেক এলাকাতেই শুকিয়ে গেছে জলাশয়, খালবিল, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্র্যের পাশাপাশি প্রকৃতিতে। ২৪ সালে যে গরম ছিল তা সে এবার এই শুরুতে এখন দেখা যাচ্ছে যে তার চেয়ে আরো বেশি গরম হবে। ধান ওঠা পর্যন্ত মনে করেন শ্যালো মেশিন দিয়ে সেচা লেগেছে। আকাশের কোনো পানি নাই, বিলেতেও কোনো পানি নাই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ১০ বছর পর পর বর্ষাকালে তাপমাত্রা বৃদ্ধি পায় গড়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ হার সবচেয়ে বেশি রাজশাহী ও সিলেট বিভাগে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বান্দরবানের লামায় তামাক ক্ষেত থেকে ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৩টার দিকে উপজেলার লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন দুই মালিক, সুরেজপুর এলাকার মোহাম্মদ ভুট্টো এবং লুলাইন এলাকার আবু তাহের। তবে ৭ শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ও পুলিশ জানায়, কাজ শেষে তামাক খেতে ঘুমিয়েছিলেন শ্রমিকরা। এই সময় দুর্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে আমাদের কেজোপাড়ার টিম ওইখানে ঘটনাস্থলে আছে, সেনাবাহিনীর টিমও গেছে। তারপর কেউ মুক্তিপন্থী এসে কিনা পরিবারের সাথে করে কিনে এই তথ্য এখনো পাই নাই। এগুলোর জন্য অপেক্ষায় আছি। আর আমাদের টিম সেনাবাহিনীর সাথে ওই এলাকার ভিতরে গেছি আর কি। বরিশালের শীর্ষ ধর্ষণ চেষ্টা মামলার আসামি সুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার হলেও বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। এতে আতঙ্কে দিন কাটছে পরিবারের। সুজনের পরিবারের দাবি, ১১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এদের মধ্যে ২ জন গ্রেফতার হলেও অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ভয়ভীতি দেখিয়েও মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন তারা। তবে পুলিশ বলছে, নির্যাতনের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের ধরতে অভিযান চলছে। গত ১৫ মার্চ নগরীর ধান গবেষণা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা যখন শুনলাম যে তাকে মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যাকশন শুরু করি এবং তখনই একটা আসামি ধরা হয় এবং কয়েকদিন পরেও ১ নম্বর আসামিটাও ধরা হয়েছে। এবং এখানে ভিডিও দেখে দেখে আমরা সিসি ফুটেজ দেখে দেখে আরও যারা আসামি তাদেরকেও ধরার জন্য প্রক্রিয়া দিন এবং অবশ্যই আমরা ধরে ফেলব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির নতুন 2টি বিওপির উদ্বোধন করা হয়েছে। সকালে ভোলাহাট উপজেলার সুনানপুর এবং খড়গপুর সীমান্তে বিওপি 2টির কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। বিজিবি 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, 2021 সালে 24 ফেব্রুয়ারি বিওপি 2টির নির্মাণ কাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ, জনবল পদায়নের পর আজ থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হলো। বিওপি না থাকায় এতদিন বিজিবির টহল ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্য আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শহরের নিউ টাউন এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম জেলা PIBতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তার ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। পরে তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীর পাংশায় 1.5 মাস বয়সী কন্যা শিশুসহ এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার বিকেলে পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে ওই নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই নারীকে সন্দেহমূলক ঘোরাঘুরি দেখে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, গতকাল তার স্বামী শিশুটিকে তার কাছে দেয়, পরে সে শিশুটিকে নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে চুরি করে আনা হয়েছে। ওই নারীর স্বামীকে আটকের চেষ্টা চলছে, সেই সাথে শিশুটির বাবা মায়ের খোঁজে কাজ করছেন তারা। সাত বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের 250 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ। আওয়ামী লীগের পতনের পর নতুন ভবনের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। তাই পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। 2017 সালে 100 শয্যার সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়। নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম। খরচ ধরা হয় 35 কোটি 36 লাখ টাকা। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2021 সাল পর্যন্ত মেয়াদ ও খরচ 60 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়। 4 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এরপর 5 আগস্ট সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কাজ বন্ধ। আগস্টের পরে আওয়ামী লীগের দোসর ওবায়দুল কাদেরের ভাগিনা যে এই কাজটাকে মধ্যস্থানে রেখে পালিয়ে গেছে। আমরা যদি এই হসপিটালে আসি তখন দেখি আমাদের রোগীগুলা ফ্লোরে পড়ে থাকে, মেঝেতে পড়ে থাকে। অভিযুক্ত ঠিকাদারের বিচার ও ভবন নির্মাণের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যেখানে এসে সুন্দরভাবে সরকারি খরচে চিকিৎসা যাতে পেতে পারে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আগামী 1 মাসের মধ্যে জনগণ যদি আশানুরূপ কোনো কিছু না দেখতে পায়, তাহলে আমরা আগামীতে ডিসি অফিসের সামনে সিভিল সার্জন অফিস ঘেরাও একটি কর্মসূচি আমরা দেব। কবে নাগাদ কাজ শুরু হবে জানেন না হাসপাতালটির আবাসিক চিকিৎসক। তো আমাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট। এই 250 থেকে 300 রোগী সেবা দিতে আমাদের প্রচুর হিমশিম খেতে হয়। নতুন ভবন যদি চালু হয়, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে আমাদের এই যে অতিরিক্ত রোগীর চাপ সেটা অনেকাংশে কমে যাবে। এদিকে গণপূর্ত বিভাগের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রকল্পটির 80% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য জেলার পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ এতে অংশ নেয়। নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বকীয়তা প্রকাশে এমন উদযাপন বলছেন আয়োজকরা। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানাতে খাগড়াছড়ি শহরে এই বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়ি জনগোষ্ঠী। চেঙ্গি স্কয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নিয়েছে বিভিন্ন বয়সী লোকজন। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিঝু সাংরাই বৈশু বিজু উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। আজকে আমরা সাংরাই এর অগ্রিম র্যালিতে অংশগ্রহণ করেছি, খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে সাংরাইয়ের শুভেচ্ছা। হচ্ছে যার যার ট্রেডিশনাল ড্রেস পরে এখানে এসেছি, মানে র্যালিতে অংশগ্রহণ করেছি, খুব ভালো লাগছে। ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি স্বকীয়তা ধরে রাখতে প্রতি বছর এমন উদ্যোগ নেওয়ার কথা জানালেন আয়োজকরা। বেসিক্যালি এখানকার আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনটাকে আমরা আগামী প্রত্যেক বছরে কন্টিনিউ করার একটা চেষ্টা থাকবে। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানালো পুলিশ। প্রত্যেকটি অনুষ্ঠানকে যাতে নির্বিঘ্নে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। নতুন বছর বরণে এপ্রিল মাস জুড়েই খাগড়াছড়িতে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সাভারের আশুলিয়ায় বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগে এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত 5 এপ্রিল আসামি তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্টে বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই ঘটনায় ধামসোনা ইউনিয়নের 6 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহিম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মাদারীপুরের কালকিনিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলা গাছ রোপণের ঘটনা ঘটেছে। এতে মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গত 4 এপ্রিল স্থানীয় দেলোয়ার আকন বিদ্যালয়ের মাঠে শতাধিক কলা গাছ রোপণ করে। এতে বাধা দেওয়া হলে তাকে হুমকি দেয় দেলোয়ার। পরিস্থিতি জটিল হওয়ার পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে অভিযুক্তদের দাবি, জমিটি বিদ্যালয়ের নয়, তাদের। এজন্যই সেখানে কলা গাছ রোপণ করেছেন তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এবং টিউন সাহেবের আমি ফোন দিয়েছি, এবার এসি ল্যান্ডে ফোন দিয়েছি, শিক্ষা অফিসারে ফোন দিয়েছি। হ্যাঁ, এরা বলছে যে ঠিক আছে, আপনি একটা একটা অভিযোগ দেন। আমি একটা অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনকে বলবো যে আমার এই বিদ্যালয় মাঠ থেকে যেন কলা গাছগুলো উঠিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নেই দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক। এ কারণে বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানিতে যোগাযোগে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছে বন্দর কর্তৃপক্ষ। অনেকে বাধ্য হয়ে ব্যবহার করছেন অবৈধ ভারতীয় সিম। ভারতের আগরতলার সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। গুরুত্বপূর্ণ এই বন্দরে নেই দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক। স্থলবন্দর থেকে 1.5 কিলোমিটার দূরে গাজীর বাজারে কয়েকটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ার আছে, কিন্তু স্থলবন্দর এলাকায় নেই সেই নেটওয়ার্কের বিস্তৃতি। এতে বিড়ম্বনায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস পার হয়ে বিজিবিতে ঢুকলেই এখানে নেট একদমই থাকে না। কারেন্ট যখন চলে যায় তখন 10-15 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমাদের এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্দরের ব্যবসা বাণিজ্য, অফিসের কাজকর্ম নিয়েও বিপাকে পড়তে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের অভাবে। নেটওয়ার্কের কারণে আমাদের বিশেষ করে যারা এই পোর্টে ব্যবসা করে তাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণটা হয়েছে প্রায় সময় আমাদের কাস্টমসের যেই সার্ভার আছে, সার্ভারে ব্রডব্যান্ডের লাইন থাকে না। মোবাইল নেটওয়ার্ক না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন কাস্টমস ও ইমিগ্রেশনের কর্মকর্তারাও। কোথাও কোনো গুরুত্বপূর্ণ কল আসলে আমরা বুঝতে পারি না, রিসিভও করতে পারি না, যে কারণে অনেক সময় অনেকেই বলে যে আমাদের মোবাইল কি করছেন, বন্ধ করে রাখছেন নাকি। এখানে নেটওয়ার্ক সিগন্যালটা তো উইক, এই জন্য আমাদের একটু হয়তো কথাবার্তা বললে পরিবারের সাথে হয়তো একটু হয়। আবার আমাদের সিনিয়র অথেন্টিক যারা আছে তাদের সাথে অনেক সময় আমরা হয়তো ওইভাবে যোগাযোগটা করতে পারি না। তবে এখানে ওয়াইফাই কানেকশন থাকার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমরা কথা এটা কাভার করে নিই। কয়েক মাস আগে একটি মোবাইল ফোন কোম্পানি আগ্রহ দেখায় টাওয়ার স্থাপনে। এই ব্যাপারে বিভিন্ন সংস্থার ছাড়পত্র চেয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবান সদরে শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানি কাঞ্চন দাসকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার দুপুরে 7 বছর বয়সী শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে চায়ের দোকানে খাবার কিনতে যায়। আশেপাশে কেউ না থাকার সুযোগে কাঞ্চন দাস তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনা জানালে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে আসামিকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ, বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে শহরের শকুনি লেকের পাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়। দুদক জানায়, সম্প্রতি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পর বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করতে শিক্ষকদের থেকে ঘুষ গ্রহণ করেন শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। এছাড়া তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় 7 সদস্যের একটি দল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।
এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।